সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। চ্যানেল সিলেটের নিয়মিত আয়োজন প্রবাস অনুষ্ঠানে আমরা যুক্ত হই প্রবাসে থাকা আমাদের কোনো স্বজন, বন্ধু, সাংবাদিক, সমাজকর্মী কিংবা অন্যান্য পেশার মানুষের সাথে, যাদের সম্পর্কে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে জানিয়ে দিতে চাই প্রবাসে থাকা মানুষের জীবন, মানুষের সামাজিকতা এবং ওই সমাজে যারা প্রবাসীরা অবস্থান করছেন সেখানে বাঙালি কমিউনিটির অবস্থানটা কি রয়েছে। বিশেষ করে এই করোনা মহামারীর সময়ে আমরা প্রবাসীদের কাছ থেকে শুনছি করোনার গল্প এবং করোনার সময়ে তাদের জীবনযাপনের গল্প। তাতে করে বাংলাদেশে যারা আমাদের দর্শক রয়েছেন তারা তুলনামূলক নিজেদের অবস্থান খুঁজে পেতে পারেন। বিশেষ করে যার সাথে আমরা কথা বলছি, যে দেশের অতিথির সাথে আমরা কথা বলছি, কোনো না কোনো ভাবেই দেখছি এই করোনা মহামারীর সময়ে তাদের যে অবস্থান এবং করোনা সংক্রমণের যে আশঙ্কা বা শঙ্কা, করোনা সংক্রমণের যে হার তাদের তুলনায় আমাদের বেশি, এবং তারা যে সকল প্রতিরোধক ব্যবস্থা নিয়েছেন কিংবা সরকারিভাবে তাদের সামাজিকভাবে যে নিরাপত্তা বলয় তাদের কাছে রয়েছে বা তারা সেই সুবিধাগুলো পাচ্ছেন, বাংলাদেশের মানুষ আমরা সেই সকল সুবিধা পাচ্ছি না। তাতে আমরা নিরাশ নই, তবুও আমরা উন্নত বিশ্বের গল্প শুনতে চাই, যেখান থেকে আমরা শিখতে চাই এবং বাঁচার কৌশল জানতে চাই। প্রত্যেক দিনের মতো আজকেও আমাদের সাথে একজন প্রবাসী অতিথি রয়েছেন এই প্রবাস অনুষ্ঠানে। চ্যানেল সিলেট এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাবো এই অনুষ্ঠানের মাধ্যমে যে আপনারা চ্যানেল সিলেট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। পরিচয় করিয়ে দিচ্ছি আজকের অতিথিকে। আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বাংলাদেশে একসময়, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশে একসময় যিনি পেশাগতভাবেই সাংবাদিকতা করতেন। আমি পেশাগত বলবো এই কারণে, যিনি গণমাধ্যমে সম্পৃক্ত হয়েছিলেন একজন সম্পাদক হিসেবেই, সেটি সহ সম্পাদক হোক আর যাই হোক। সিলেটের এক সময়ের জনপ্রিয় এবং এখনো এই পত্রিকাটি নিয়মিতভাবে প্রকাশিত হয়। সেই পত্রিকাটির নাম হচ্ছে বাংলা কাগজ। 90 পাতার একটি মাসিক পত্রিকা হিসেবে যেই পত্রিকাটি শুরু হয়, সেই পত্রিকার প্রধান হাল ধরেছিলেন কিন্তু আজকের এই অতিথি। আর দেরি না করে আমরা তাকে পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে যুক্ত আছেন বাংলা কাগজের একজন পৃষ্ঠপোষক, বাংলা কাগজের একজন স্বপ্নদ্রষ্টা শাহেদুল ইসলাম শুহেদ, যিনি বর্তমানে স্পেন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ফ্রন্টলাইন গণমাধ্যমের স্পেন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। শুহেদ ভাই, আপনাকে অনেক ভূমিকা টেনেছি আমি, তবুও কম হয়ে গেছে সেটি নিশ্চিত করে আমি বলতে চাই, কারণ আমার সাংবাদিকতার শুরুটা অনেকটাই আপনার পাশাপাশি থেকে সহযোগিতা নিয়ে, এবং বাংলা কাগজ থেকে শুরু হয়েছে সেটি গর্ব করে এখনো আমি বিভিন্ন জায়গায় সুযোগ পেলেই সেটি স্মরণ করি। আজকে এই অনুষ্ঠানে কোনো ফরমাল আলোচনা আমি করতে চাই না, শুধুমাত্র আপনার খোঁজ নিতে চ্যানেল সিলেটের এই আয়োজনটি। কেমন আছেন আপনি? ধন্যবাদ আব্দুল আলিম শাহ। আমাকে প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেল সিলেট যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আপনার এই অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য। করোনা মহামারীর এই সময় আসলে সব জায়গাতে যেহেতু করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, মহামারী আকার ধারণ করেছে, এই পরিস্থিতিতে আমরা একজন প্রবাসী হিসেবে যতটুকু ভালো থাকা প্রয়োজন আমি মনে করি আমি ততটুকুই ভালো আছি। এক কথা বলতে গেলে ভালো আছি। আপনি কেমন আছেন? আমি নিশ্চয়ই ভালো আছি এবং আপনার পরিবারের খবর জানতে চাই। পরিবারে যারা আছেন তারা কেমন আছেন, এবং এই সময়টি একটি খারাপ সময় যাচ্ছিল আমাদের মাঝে, সারা দুনিয়াব্যাপী এই সময়টি একটি সবার জন্যই আসলে অনিশ্চয়তার একটি সময় আমরা পার করছি। তো পরিবারের সদস্য অন্য যারা আছেন আপনার সাথে স্পেনে অবস্থান করেন, তারা কেমন আছেন? আসলে তাদেরকে আপনি কতটুকু সময় দিতে পারছেন, যেহেতু পেশাগতভাবে আপনি একজন পেশাজীবী, পাশাপাশি সাংবাদিকতার কাজটিও আপনি
নিয়মিতভাবে করে যান, এটি আসলে মেনটেন করেন কিভাবে? পরিবারকে এই দুঃসময়ে তাদেরকে খোঁজ খবর রাখা, তাদের সাথে সঙ্গ দেয়া, তাদেরকে সময় দেয়া, এবং এই সময়টি আসলে সঙ্গ নিরোধের সময়, সব মিলিয়ে এই আপনার জন্য কি কঠিন হয়ে যাচ্ছিল না এই সময়টি যে পার করছেন আপনি? আলিম, আপনি যেমনটি বলছিলেন, আসলে করোনা ভাইরাস এখন স্পেনে কিন্তু যে স্বস্তিজনক পর্যায়ের দিকে যাচ্ছিল, সেটা 2 সপ্তাহ আগে আমরা প্রায় বলছিলাম যে স্পেন একটা স্বস্তিজনক পর্যায়ে রয়েছে, করোনা ভাইরাস মহামারী থেকে অনেকটা উন্নতির পথে ছিল। কিন্তু বিগত 2 সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি যে স্পেনে আবারও করোনা ভাইরাসের সংখ্যা, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে কিন্তু স্পেনে আপনি জানেন যে 28,000-এর উপর মানুষ মৃত্যুবরণ করেছেন। আসলে এখানে যারা, আমি বিশেষ করে আপনি আমার কথাই বলছিলেন, যেমনটি আমি কেমন পার করেছি বা পার করছি এই সময়টা আসলে অবশ্যই কঠিন। সেই কঠিন সময়গুলো, যেগুলো আমরা বিশেষ করে মার্চ, এপ্রিল এই সময়কার কথা যদি বলি, তখন কিন্তু আসলে খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে আমাকে পার করতে হয়েছে। বিশেষ করে আমাকে না, এখানকার যারা রয়েছেন সবাইকে কিন্তু ঘরে অনেকটা গৃহবন্দী হয়ে থাকতে হয়েছে। আম, আহ, আমি আমি আমিও সবার মতোই ঘরেই ছিলাম, যেহেতু এখানে লকডাউন ছিল এবং বাইরে বের হওয়া অত্যন্ত খুব জরুরি প্রয়োজন ছাড়া, বিশেষ করে খাবার ক্রয় করা কিংবা ফার্মেসিতে যাওয়া বা ঔষধপত্র ক্রয় করা, এসব বিষয়ের বাইরে কিন্তু বাইরে বের হওয়ার সুযোগ ছিল না। আর পাশাপাশি সুযোগ থাকলেও কিন্তু আমরা বিশেষ করে আমি 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 আমার কথাই বলি, এখানে আমার পরিবার রয়েছে, আমার স্ত্রী এবং আমার দুজন সন্তান রয়েছে। তো আমি আসলে অনেক ক্ষেত্রে আমি নিজের কথা চিন্তা করার থেকে আমি আমার পরিবারের কথাই চিন্তা করেছি বেশি করে, কারণ স্পেনে আহ আমি এখানে শুধু আমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই, এখানে আমি শুধু একাই থাকি। তো এই ক্ষেত্রে যদি কিছু হয়ে যায় আমার বা কিংবা আমার পরিবারের কোনো সদস্যের, তাহলে সেই সেটা অনেক কষ্টসাধ্য হতো বা মেনটেন করাটা, বিশেষ করে। তো এই ক্ষেত্রে আমি নিজ থেকে কিন্তু ঘর থেকে বের হইনি প্রায় 2 মাসের অধিক, প্রায় কন্টিনিউ ঘরে ছিলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাজার সদাইয়ের একটা ব্যাপার ছিল, তো সেটাও কিন্তু এখানে বাংলাদেশি কয়েকজন ছিলেন, আমাকে খুব সহযোগিতা করেছেন। আমি জাস্ট ফোন করে বলেছিলাম যে আমার এই এই খাদ্যগুলো দরকার, সেই দোকান থেকে তারা ক্রয় করে নিয়ে এসে আমাকে দিয়ে গেছেন গাড়িতে করে। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। কিন্তু এই সময়টা আসলে খুব কঠিন সময় আমরা পার করে এসেছি, এটা আমরা বলতে পারি, কারণ ঘর থেকে বের হতে পারছি না। আর বাচ্চারা যারা কন্টিনিউ যদি ঘরে থাকে, তাহলে তাদের কি মন মানসিকতা কিরকম থাকতে পারে, আমাদের নিজেদের মানসিকতা কিরকম থাকতে পারে, সেটি কাজহীন একটা সময়, আসলে খুব কঠিন একটা আমরা সময় পার করেছি। আর বর্তমান সময় আসলে লকডাউন অনেকটা শিথিল হয়েছে, লকডাউন তুলে ফেলা হয়েছে, যদিও এখন বার্সেলোনা যেহেতু প্রকোপটা বাড়ছে। আপনাকে বলে রাখি, আমি বর্তমানে স্পেনের রাজধানী মাদ্রিদে বাস করছি বিগত প্রায় 5 বছর ধরে। এর আগে আমি বার্সেলোনায় ছিলাম। যাই হোক, তো বার্সেলোনায় সেই প্রকোপটা বেড়েছে এবং সেখানে অনেক বিধিনিষেধের মধ্যে এসেছে। সেখানকার আঞ্চলিক সরকার তারা বিভিন্ন লকডাউন এর মতোই অনেকটা বিধিনিষেধ তাদের জারি করেছেন, কিন্তু মাদ্রিদে এখন পর্যন্ত সেরকমের নেই। এখানে দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবকিছু খোলা হচ্ছে, মানুষজন কাজকর্মে যাচ্ছে, কিন্তু সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে আসলে। এটা আগের সেই দিনগুলোর কথা চিন্তা করে, যদি মাদ্রিদে আবারও সেই বৃদ্ধি পায়, তাহলে কেমন হতে পারে, সেই চিন্তা আসলে আমাদের মধ্যে কাজ করছে। আমরা খুব কঠিন সময় পার করেছি এবং এখন মোটামুটি ভালো, এবং আশা করি যদি সবকিছু ঠিক থাকে, আমরা চাই আমরা সেই আগের সময়ে আবার ফিরে যেতে, যদি সৃষ্টিকর্তা সহায় হন। জি আলিম। শাহাদুল ইসলাম সোহেদ, আপনি জানেন যে স্পেনের যে সামাজিক নিরাপত্তা বলয় রয়েছে, বা সরকারি ভাবে যে সামাজিক নিরাপত্তা বলয়, যেটা আমরা বলছি যে একজন নাগরিকের তাকে সুযোগ সুবিধা সরকারি ভাবে দেয়া, তার চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা, তার খাদ্যের সন্ধান করা, সে বিপদগ্রস্ত হলে তাকে সেফ কাস্টডিতে নিয়ে আসা, এই যে বেষ্টনীটা রয়েছে, এই কাঠামোটা আসলে একদিনে গড়ে ওঠে না। এবং এই করোনা এসেছে বলেই এটা যে স্পেন করতে পেরেছে, বিষয়টা এমন না। বাংলাদেশের বিষয়টি আপনি জানেন যে স্পেনের তুলনায় বাংলাদেশের যে সামাজিক নিরাপত্তা বলয় রয়েছে, সেটি এখনো বিজিডি, বিজিএফ কিংবা আপনার বয়স্ক ভাতা,
বিধবা ভাতা, এইগুলো এখনো ডেভেলপ হচ্ছে। সাধারণ নাগরিক সবার জন্য যে নিরাপত্তামূলক ব্যবস্থা, সামাজিক বেষ্টনী তৈরি করা, এখনো বাংলাদেশের অর্থনীতি বা ইকোনমি সেই জায়গায় পৌঁছায়নি। সুতরাং আমরা আরেকটু খারাপ অবস্থার মধ্যে আছি। এখনো পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণ টেস্ট হচ্ছে প্রতিদিন, আপনি দেখছেন যে করোনা সংক্রমণের হার যেটি রয়েছে, মৃত্যুর হার যেটি রয়েছে, সেটি আমাদের জন্য, আমাদের দেশের জন্য, এত জনবহুল একটি দেশ, উদ্বেগজনক। সেই জায়গায় আমাদের অপ্রতুল সুযোগ সুবিধা, আমরা দুশ্চিন্তা রয়েছি। তবুও আপনাদের কথা বেশি শুনতে চাই এই কারণে যে আমরা আপনাদের গল্পগুলো শুনে আমরা সাহস সঞ্চার করতে চাই। আমরা জাতি হিসাবে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে একসময় পরিচিত ছিল, এখন মধ্য আয়ের দেশের দিকে আমরা যাচ্ছি এবং আমাদের ইকোনমি অনেক একেবারে শূন্য থেকে অনেক বড় হয়েছে, এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, এবং তার জন্য একটি বড় ভূমিকা পালন করেন কিন্তু আপনারা প্রবাসী যারা। এই জন্যই আপনাদের দ্বারা যেহেতু আমরা পরিচিত হতে পারি, আপনাদের গল্প দ্বারাও কিন্তু আমরা প্রভাবিত হই। একজন প্রবাসী আর স্বজন যখন আমাকে বলেন যে তুমি এটা করো না, তখন কিন্তু আমি সেটা মানি, কারণ তার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা আমরা পাই, যেটা আমাদের পারিবারিক ভাবে আমরা পেলেও সেটি আমরা আমাদের রাষ্ট্রীয় ভাবে কিন্তু সেটি ইকোনমিতে বড় অবদান রাখে। তো আমি এই কথাগুলো এই কারণে বললাম যে এই অনুষ্ঠানের মূল ভিত্তি হলো আপনাদের খোঁজ খবর রাখা, খোঁজ নেয়া। আমাদের দর্শক যারা, তারা মনে করতে পারেন যে শাহিদুল ইসলাম শহীদের খোঁজ নিয়ে বা শুনে আমরা কি করব। আপনি যে কথাগুলো বলছিলেন যে এই কঠিন সময়ের মধ্য থেকে বের হয়ে আসছেন, এখন আমরা বাংলাদেশে বের হওয়ার চেষ্টা করছি, এই যে একটি দূরত্ব, এই দূরত্ব নিয়ে যদি কিছু বলেন আপনি। ধন্যবাদ আলিম। আপনি যে বাংলাদেশের সাথে বা বিশ্বের উন্নত দেশগুলোর সাথে যে কিছুটা তুলনা করলেন, এ প্রসঙ্গে আমি যদি বলি যে স্পেন কিন্তু ইউরোপের অন্যতম উন্নত একটি দেশ, আপনি জানেন। কিন্তু এই স্পেন কিন্তু এই করোনা ভাইরাস চলাকালীন সময় যে কঠিন সময় পার করেছে, আমি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যিনি, তাকে কিন্তু তিনি যখন এই করোনা ভাইরাস মহামারী চলাকালীন সময় তিনি যখন বক্তব্য রাখছিলেন, মিডিয়ার সামনে বক্তব্য রাখছিলেন, তাকে কিন্তু খুব ভেঙে পড়তে দেখেছি। তার কথাবার্তাও ছিল খুব একটা কঠিন সময় যে পার করছে স্পেনের, এবং স্পেনের প্রধানমন্ত্রী হিসেবে তিনি কতটুকু দায়িত্ব পালন করতে পারছেন বা পারছেন কিনা এমন একটা প্রশ্ন কিন্তু ছিল। সেটা থেকে স্পেন অনেকটা উঠে এসেছে, এটা আমরা বলতে পারি। তবে স্পেনেরও কিন্তু অনেক বিষয় যেমন অপ্রতুল ছিল। আমরা দেখেছি যে করোনা ভাইরাস যখন খুব খারাপ অবস্থা ছিল স্পেনের, হাসপাতালগুলোতে জায়গা হচ্ছিল না, যাদের বয়স বেশি তাদেরকে কিন্তু আইসিইউতে জায়গার কারণে, সংকটের কারণে সেখানে কিন্তু রাখা হয়নি, তাদেরকে বাইরে রাখতে হয়েছে। এত চিকিৎসা সেবা উন্নত হওয়ার পরও কিন্তু অনেক অনেক আমরা দেখেছি এখানকার স্থানীয় গণমাধ্যম গুলোতে যে রুগীরা বাইরে বারান্দায় পড়ে আছেন, বসে আছেন তারা। তারপর আইসিইউ সেবা সংকট ছিল, ডাক্তারদের সংকট ছিল প্রচুর। ইভেন আপনাকে বলে রাখি যে স্পেনের যে যারা মেডিকেল পড়ুয়া, যারা ছাত্রছাত্রী ছিলেন, তাদেরকেও কিন্তু ইনক্লুড করা হয়েছে যে স্বাস্থ্য তাদের এই সংকটের মুহূর্তে। কারণ আমরা এটা সংকট বলবো এই কারণে, কারণ আপনি জানেন এই স্পেনে, ফর এক্সাম্পল আমি যদি বলি, রাজধানী শহর মাদ্রিদে কতটা বড় হসপিটাল হবে, 10টা 12টা। এই প্রত্যেকটা হসপিটালের যে তাদের ধারণ ক্ষমতা ছিল, সেই ধারণ ক্ষমতার পার হয়ে গেছে, মানে এত রোগী হয়েছিল। এই স্পেনের মতো দেশকে কিন্তু হিমশিম খেতে হয়েছে। আর আমাদের বাংলাদেশ, আমরা তো তারপর বাংলাদেশ আমাদের চেষ্টা করে যাচ্ছে, বা আপনি যেমনটি বলছিলেন যে যতটুকু সম্ভব আমাদের দেশের আমাদের যে ক্ষমতা বা আমাদের যে বিষয়গুলো ছিল সবগুলো কিন্তু অপ্রতুল। বিভিন্ন সরঞ্জামাদির কথা বলি, যদি স্পেনেও কিন্তু সরঞ্জামাদির অভাব ছিল। তো বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোও কিন্তু এই করোনা ভাইরাস মহামারী চলাকালীন সময় তাদের যে অবস্থা হয়েছে, ইভেন আপনি জেনে থাকবেন আমেরিকা বা ইংল্যান্ডের মতো দেশও কিন্তু হিমশিম খেয়েছে। রোগীদের সেরকম সেবা দিতে পারেনি, সেরকম অভিযোগ রয়েছে। কিন্তু সেটা আসলে সবাই মেনে নিয়েছে এই কারণে, যে কারণ এত স্বল্প সময়ে এত মানুষ যদি অসুস্থ হয়ে
হসপিটালাইজড হন তাইলে তাদের তো সমস্যা, ডাক্তারদের সংকট আমাদের বাংলাদেশেও রয়েছে। সুতরাং বাংলাদেশের সাথে আমরা সেরকম কম্পেয়ার করতে চাই না, কিন্তু আমরা যারা যতই প্রবাসী হই না কেন, আমাদের মন মানসিকতা, আমাদের আমাদের শিকড়, আমাদের মাতৃভূমি বাংলাদেশ। আমরা কিন্তু স্পেনে আমরা দেখেছি যে আমরা স্পেনে যখন করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার থেকেও কিন্তু আমরা আমাদের বাংলাদেশের স্বজনদেরকে নিয়ে আমরা চিন্তিত থাকি বেশি। হ্যাঁ, তো আমরা ঘরে থাকলেও আমরা এই যে আমরা বাংলাদেশের স্বজনরা কেমন আছেন, এই করোনা ভাইরাস কারণে আমরা কিন্তু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। তো আসলে সবকিছু মিলিয়ে আমরা বাংলাদেশের সাথে কম্পেয়ার করার কিছু নেই। তবে আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশকে সবসময় স্মরণ রাখি এবং আশা করছি যে করোনা ভাইরাস যে মহামারী চলছে, এই মহামারীর সময় বাংলাদেশ যতটুকু সম্ভব আমাদের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার মাধ্যমে সেটা উত্তরণ করতে পারবে। আর এখানে যে সুযোগ সুবিধার কথা বলছিলেন, যেমনটা স্পেনে, আপনি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ থেকে, আজকে আমি এখানকার স্থানীয় একটি সংবাদ মাধ্যমে দেখেছি যে 140 বিলিয়ন ইউরো স্পেনকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তাদের যে রিকভারির জন্য তাদেরকে এটা কল চলে আসছিল। যাই হোক, আমরা অনেকটা আড্ডা ছলে কথা বলছি, সেজন্য অনেক প্রাসঙ্গিক কথা চলে আসতে পারে। আলিম, আমি সেজন্য আগে দুঃখ প্রকাশ করছি। তবে আমার মনে হয় যে আপনার এই প্রাণবন্ত আড্ডা আমাদের প্রবাসীদের জন্য কাজে লাগবে, এবং আমরা প্রবাসীরা আমরা আমাদের মন খুলে প্রাণ ভরে আমরা কথা বলতে পারবো আমাদের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। আলিম, সেটি আপনি যেটি বলছিলেন যে আসলে এখানে খুব ফর্মাল কোন অনুষ্ঠান, আরেকটা যেটা ওই যে আপনি যে কাজের ফাঁকে যে যে একজন সংবাদকর্মী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারটিও আপনি বলেছিলেন। আসলে এখানে যারা স্পেনে যারা বাংলা গণমাধ্যমে কাজ করছি, আসলে এখানে আমাদের প্রত্যেকেই কিন্তু সেটা শখের বসে কাজ করছি। আমরা এখানে কিন্তু এটাকে যে প্রফেশন হিসেবে নেয়ার আসলে আমাদের এখানে সেই রকম সুযোগ নেই। তো আমরা যে কাজের ফাঁকে অনেকে আমরা যতটুকু সময় পাই আমরা চেষ্টা করি যে এখানকার যে বাঙালি কমিউনিটি সংবাদগুলো আমরা আমরা প্রচার করার জন্য। আর এই ক্ষেত্রে কিন্তু আমরা যারা সংবাদকর্মীরা রয়েছে, আপনি জানেন যে আমরা স্পেনে গণমাধ্যমে প্রতিনিধিত্বশীল সংগঠন রয়েছে স্পেন বাংলা প্রেস ক্লাব। তো আমরা শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই আমরা কিন্তু আমাদের কাজ বা আমরা দায়িত্ব সেটা আমরা মনে করি না। আমরা মনে করি পাশাপাশি আমাদের কমিউনিটির উন্নয়নে কাজ করা দরকার, এবং সে কারণে আমরা কমিউনিটির বিভিন্ন বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। সংবাদ কর্মীরা যারা রয়েছেন তারাও কিন্তু এখানকার কমিউনিটির উন্নয়নে বিভিন্ন ভূমিকা পালন করে যাচ্ছেন। আমি যদি পরবর্তীতে সুযোগ পাই, আপনি যদি সেই সুযোগ দেন, তাহলে আমরা যে সংবাদকর্মীরা কিরকম কমিউনিটি উন্নয়নে কাজ করছেন সেটাও বলার চেষ্টা করব। তবে আমরা এখানকার সংবাদকর্মীরা আসলে প্রফেশনালি এই যে সাংবাদিকতা চালিয়ে যাওয়া এখানে অনেক বড় একটা কষ্টের ব্যাপার, এবং এটা সম্ভব না। কারণ কাজের ফাঁকে আমরা যে সময়টুকু পাই সেই সময়টুকু আমরা চেষ্টা করি যে এখানে সাংবাদিকতা হিসেবে কাজ করার জন্য। আব্দুল আলিম, তাতে করে যেটা হচ্ছে যে আমরা আপনাদের এই ব্যস্ততার মধ্যেও সারাদিন কাজ করে এসে আবার বাংলাদেশের কোনো না কোনো গণমাধ্যমে যারা আপনাদের কমিউনিটির সাংবাদিক কমিউনিটি সেখানে রয়েছেন, তারা যে সংবাদগুলো তৈরি করে পাঠান নিজের ব্যস্ততম সময়গুলোর মধ্য দিয়েও হয়তো সেই সময়টা পরিবারকে দিতে পারতেন, সেটি না করে হয়তো একজন এক এক গণমাধ্যমে আপনারা সংবাদগুলো পাঠান, এবং সেই অনুযায়ী আপনারা প্রতিনিধিত্ব করেন এইসব বাংলাদেশের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে। তাতে যেটা হয় যে আমরা ছোটবেলা দেখেছি যে বাংলাদেশে একটাই গণমাধ্যম ছিল, বিশেষ করে টেলিভিশন গণমাধ্যম ছিল বিটিভি, এবং সেখানে বিশ্বের যেমন স্পেনের কোনো খবর আসলে স্পেনের কোনো গণমাধ্যমকে বরাদ দিয়ে কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমের বা সংবাদ সংস্থার বরাদ দিয়ে সংবাদগুলো পরিবেশিত হতো। কিন্তু ইদানিং যেটা হয়েছে যে এখন এই বিশ্বায়নের সময়ে আমাদের প্রবাসী অনেক আমি বলবো যে অনেকেই এডুকেটেড বলবো, কিংবা আমি বলবো যে অনেক প্রফেশনাল তৈরি হয়ে গিয়েছেন প্রবাসে, যারা বাঙালি কমিউনিটির সেখানে প্রতিনিধিত্ব করতে পারেন, এবং স্পেনের একটি ফ্রন্টলাইন বা মেইন স্ট্রিমের একটি সংবাদকে বাংলাদেশের একটি গণমাধ্যমে প্রয়োজনের স্বার্থে যদি সংবাদ শিরোনাম করতে হয় বা সংবাদ প্রচার করতে হয়, সেক্ষেত্রে সরাসরি আপনারা প্রতিনিধিত্ব করতে পারেন। এই জায়গাটা কিন্তু আজ থেকে হয়তো 10 বছর বা 20 বছর আগে সেটি ছিল না। এই যে পরিবর্তন, আপনারা ওইখানে যারা কাজ করেন, ওইখানকার স্পেনের যারা মেইন স্ট্রিমের জার্নালিস্ট আছেন,
বা জার্নালিজমে কাজ করেন, গণমাধ্যমে কাজ করেন, তাদের সাথে আপনারা আসলে কিভাবে নিজেদেরকে মানিয়ে নেন, বা আপনাদের অবস্থানটা কিরকম থাকে সেইখানে একটু যদি শেয়ার করেন। আলিম শাহ, আসলে এখানকার মেইন স্ট্রিম বলতে এখানকার স্থানীয় গণমাধ্যমের কথা নিশ্চয়ই আপনি বলছেন, যেটা হচ্ছে জি, যে স্থানীয় গণমাধ্যম যেগুলো রয়েছে সেগুলোতে আসলে কাজ করার মতো সেরকমের এখানে আমরা কেউই কাজ করি না। আসলে সত্যি কথা যেটা, যে সেখানকার গণমা যে গণমাধ্যমের কারোর সাথে এরকম। তবে এখানকার যে গণমাধ্যম, স্পেনের যে বিভিন্ন সাংবাদিক সংগঠন রয়েছে, স্প্যানিশ সংগঠন, তো এইসব সংগঠনে একটি সংগঠনের সাথে আমাদের প্রেস ক্লাবের কয়েকজন মেম্বার অলরেডি তারা মেম্বারশিপ পেয়েছেন। তবে তারা পেয়েছেন সেটা হচ্ছে যে বাংলা গণমাধ্যমের যে বিভিন্ন সংবাদপত্র রয়েছে বা প্রস্তাবিকের কারণে। হ্যাঁ, তাদের সেটা সেই সেই এটা দিয়ে তারা মেম্বারশিপ গ্রহণ করেছেন। আমাদের প্রেস ক্লাবে ইতিমধ্যে বার্সেলোনা 4 জন, আমি যতটুকু জানি, যে এখানকার বার্সেলোনা প্রেস ক্লাবের সাথে তারা হয়ে কাজ করছেন। আর আপনি যেমনটি বলছিলেন যে এখানকার যে সংবাদগুলো যে বাংলাদেশে কোনো কোনো গণমাধ্যমে যদি সে প্রকাশিত হয়, তখন কিন্তু আগে যেটা ছিল যে অনলাইন থেকে সংগ্রহ করে তারা দেওয়া হতো। এখন সেই সুযোগটা হয়েছে, এবং এখানে কিন্তু বিভিন্ন যে আমি স্পেনের কথা যদি বলি, স্পেনে কিন্তু যতগুলো বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠিত যে টিভি চ্যানেল বলেন বা সংবাদ পত্রিকাগুলো বলেন, সেখানেও কিন্তু এখানকার প্রতিনিধিরা রয়েছেন। তো এই ক্ষেত্রে সেই এটা যেমন একদিকে যেমন এটা ভালো খবর, যেটা হচ্ছে যে আমরা সেটা এখান থেকে আমরা প্রচার করতে পারছি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের দায়িত্ববোধটাও কিন্তু অনেক অনেকখানি বেড়ে যায়। কারণ আমরা এখানকার যে সংবাদ প্রচার করব, সেটা কিন্তু বাংলাদেশের যে দৈনিক পত্রিকাগুলোতে আসবে, সেটার সত্যতা এবং মানদণ্ড সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু দায়িত্ববোধটা বেড়ে যায়। আর আপনাকে বলে রাখি, বিশেষ করে যে করোনা ভাইরাস চলাকালীন সময় আমরা কিন্তু বিভিন্ন টেলিভিশনে, আপনি হয়তো আপনার নজরে এসেছে যে স্পেনের সংবাদগুলো করোনা ভাইরাসের যে গুলো গিয়েছে, যে লাইভের কথা বলেন বা নিউজের কথা বলেন, তখন কিন্তু প্রত্যেকেই আমরা খুব ব্যস্ত ছিলাম। আহ ঘরের থেকেও আমরা চেষ্টা করেছি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের আমাদের কিন্তু সূত্র যেটা হচ্ছে এখানকার স্থানীয় গণমাধ্যম। তো আসলে এখানকার আসলে স্থানীয় গণমাধ্যমের সাথে সম্পৃক্ততা হওয়া খুব জরুরি। আপনি এখানকার মেইন স্ট্রিমের, বিশেষ করে স্থানীয় গণমাধ্যম গুলো, তা আমার মনে হয় যে আমরা কি উদ্যোগটা নেব। বার্সেলোনায় আমাদের সদস্যরা ইনভলভ হয়েছেন, এখানে আমরা মাদ্রিদে আমরা এখানকার যারা সদস্যরা রয়েছে আমরা প্রেস ক্লাবের, আমরাও খুব শীঘ্রই এটা হওয়া উচিত এখানকার গণমাধ্যমে কমে যাচ্ছে, তাহলে সাংবাদিকতার মানও আরো বাড়বে, এবং আমরাও চেষ্টা করব যে সঠিক সংবাদ পরিবেশন যাতে আমরা করতে পারি সেই দায়িত্ববোধ থেকে। আর যে আপনি যে এর আগে আমি একটু সময় নিচ্ছি আলিম, যেটা হচ্ছে যে আপনি এর আগে বলছিলেন যে যেহেতু একটু আগে বলছিলেন যে এই কাজের ফাঁকে যে সময়টা ব্যয় করা, আসলে এটা আপনি ঠিকই বলেছেন যে আমাদের কাজের ফাঁকে যে সময়টুকু দরকার আমার পরিবারকে দেয়ার, আমার বাচ্চাকে দেয়ার, সেই সময়টা হয়তো আমি দিতে পারি না বা দিতে পারছি না। সেটা সেই আক্ষেপটা অবশ্যই থাকবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদেরও ভালো লাগে, যেহেতু আমরা এই সংবাদ মাধ্যমে কাজ করেছি বা কাজ করার আগ্রহ রয়েছে, এবং এটা আমাদের একটা হবি। তো আমাদের ভালো লাগে ঠিকই, কিন্তু আমরা সেই সময়টা আমরা দিতে পারি না। আমার লাইভের সময় মনে আছে, যখন কন্টিনিউ আমি বাংলাদেশের টিভি চ্যানেলে নিয়মিত আমি লাইভে যাচ্ছিলাম, লাইভের শব্দটা শুনলেই আমার স্ত্রী কিন্তু খুব মানে একটা একটা রাগের মধ্যে থাকতো, যে মানে এই লাইভে গেছে। আর লাইভের ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনি বাংলাদেশের গণমাধ্যমে যে ইয়ে রয়েছে, আমার ঠিক সময়, যেমন আপনি বলছেন যে ঠিক বাংলাদেশ সময় 10টা শুরু করবেন, আপনি ঠিক 10টার সময় শুরু করেছেন। তো দেখা গেল যে লাইভে অনেকেই থাকে, বিভিন্ন দেশের থাকে, তখন আমাদেরকে অপেক্ষায় রাখা হয় প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো মানে তখন থাকা লাগে। নিশ্চিত হয়ে প্লাস যায় যে পরিবার নিশ্চিত হয়ে যায় যে এই তো 1 ঘন্টার জন্য তিনি উধাও। 1 ঘন্টার জন্য দাও, পাশাপাশি আপনি যাবেন, আমি যাব, যে আমাকে যে তথ্যগুলো বলতে হবে সেই তথ্যগুলো নিয়ে একটু পড়াশোনা দরকার আছে, জানার দরকার আছে। এই ক্ষেত্রে আমার আরো 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 কিছু সময় আগেই চলে যায়। হ্যাঁ, তো আমি একজন যখন একটা কিছু বলতে যাব, তখন নিশ্চয়ই সে প্রিপারেশনটা দরকার, সেই প্রিপারেশনের জন্যই একটু সময় দরকার। তো এটা হচ্ছে লাইভের কথা শুনলেই সেটা একটা মজার ব্যাপার, যেটা আমি আপনাকে বললাম। তো এটা আপনি কথা বলছেন, এই সময়টুকু কিন্তু অনুষ্ঠানে কথা না বললে আপনি আপনার পরিবারকে দিতে পারতেন, আমি স্বীকার করে নিচ্ছি। তবুও কথাগুলো না না শুনছি, এটা আপনার না আপনার আমি সাথে আমার রিলেটেড বাংলাদেশে অনেক মানুষ আছে, আপনার বন্ধু বান্ধব আছেন, আপনার ফ্রেন্ডস ফ্যামিলি আছে,
সামাজিকভাবে অনেকের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন, কিন্তু হয়তো প্রফেশনাল কারণে কিংবা আপনার পেশাগত দায়িত্ব পালন, আপনার নিজের পরিবারের সাথে সময়ের যে অ্যাডজাস্ট করার যে সময়গুলো রয়েছে, তার ফাঁকে হয়তো প্রত্যেককেই প্রতিদিন কথা বলার সুযোগ হয়ে ওঠে না। এই যে অনুষ্ঠানটি আমরা চ্যানেল সিলেটে করছি, এটার নাম দিয়েছি প্রবাস, মানে হচ্ছে প্রবাসের সাথে আমাদের যে একটা সেতুবন্ধন তৈরি করা। আপনি হয়তো আজকে আড্ডা দিচ্ছেন বা কথা বলছেন আমার সাথে, কিন্তু এই কথাগুলো কিন্তু থেকে যাচ্ছে ভার্চুয়াল জগতে, ফেসবুক পেজে থেকে যাচ্ছে, চ্যানেল সিলেটের পেজে, আবার এটা ইউটিউব কন্টেন্ট হিসেবে ইউটিউবের চ্যানেলে চলে যাবে, চ্যানেল সিলেটে। সেখানে হয়তো অনেক পরিচিত জন আপনার এই কথাগুলো অবসর সময়ে শুনবে। তাতে হয়তো আপনার পরিবারকে আজকে 30 মিনিট সময় দেওয়া হলো না, বঞ্চিত হলেন, কিন্তু অনেকের সাথে কিন্তু কানেক্টেড হয়ে গেলেন। আমার বা এই চ্যানেল সিলেট কর্তৃপক্ষের উদ্দেশ্যটা এইটা, যে একজন প্রবাসীর গল্প ধারণ করা, এই গল্প অনেকের সাথে কানেক্টেড করে দেয়া বা কানেকশন তৈরি করে দেওয়ার জন্যই আপনাকে কিন্তু আজকের সময়টাতে আমরা বেছে নিয়েছি। তো যেটি না বলছিলেন আমারও আপনি। না আমারও আমারও ভালো লাগছে আসলে, সত্যি কথা যেটা। আলিম শাহ, আপনার সাথে তো আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমরা যখন একসাথে কাজ করেছি সিলেটে, আমার যতটুকু মনে পড়ে, তা আপনার সাথেও কিন্তু এই যে সরাসরি কথা, মানে একসাথে যে কথা বলতে পারছি, এটাও কিন্তু দীর্ঘদিন হয়ে ওঠেনি আসলে। আসলে সেই সময়ের কারণে আপনিও ব্যস্ত, কিন্তু এই যে আপনি চ্যানেল সিলেটের মাধ্যমে যে সেই উদ্যোগটা নিয়েছেন, তার ফলেই কিন্তু আমরা আবার আপনার সাথে অনেকদিন পর আপনার সাথে কিন্তু আমি কথা বলতে পারছি। সেটাও কিন্তু আমার ভালো লাগছে। এটাও কিন্তু অনেক প্রাপ্তি সবসময়। যে আমরা তো ঠিক আছে কাজের মধ্যে থাকি, সবকিছুই ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে আমাদের খুব স্বজন যারা রয়েছে, খুব ঘনিষ্ঠ, যাদের সাথে আমরা অনেক সময় পার করেছি, তাদের সাথে কিন্তু সময় করে কথা বলা হয় না। তো সেই সময় এই সময়টা যে আপনার সাথে হচ্ছে, সেটা অনেক ভালো লাগছে আসলে। সেটা এরকমই হওয়া উচিত মাঝে মধ্যে। এরকম আপনি জানেন যে আপনার সাথে সজল ছত্রী, খুব ঘনিষ্ঠ। আমরা একসাথে কাজ করেছি, দেবাশিস দেবু, কবির ইয়ামত, তো অনেকেই আছেন। জাকির জাকির কোথায় আছে জানি না, জাকির জাহামশেদ সম্ভবত নাম তার ছিল। জি জি। তারপর অনেক অনেক অনেকেই আছেন আসলে, সেতুরঞ্জন দাস, তারপর অনেকে আছেন। আমরা একসাথে কাজ করতাম যখন, সেই সময় আলমগীর সিরাজি, সেই সময়কার কথা বলছি। প্রবাস তাদের জীবনে সাথে আসলে মানে কারোর সাথে কাজের ওই রকমের যোগাযোগ হচ্ছে না। হ্যাঁ, অনুষ্ঠান দীর্ঘদিন পর। এই নামগুলো আপনার প্রবাস জীবনে মনে পড়ে কিনা, মানে যাদের কথা না বললেন আপনি তো না না, অবল্যা। অবশ্যই না, অবশ্যই। আলিম সাহেব, আমি আমি তাই বলি যে আমি এখানে যখন সংবাদ কর্মীদের সাথে আমরা যখন আলাপ করি, যে আমরা বলি যে আমরা কেউই কিন্তু সেরকম, আমরা যখন শুরুর দিকটা নিশ্চয়ই আপনার মনে আছে, আমরা কেউই কিন্তু ওই রকমের সংবাদ কর্মী মানে ছিলাম না। সাংবাদিক শব্দটা অনেক বড় একটা ব্যাপার, সেই শব্দটা কিন্তু ব্যবহার করার মতো সেরকমের সুযোগ ছিল না। আমরা কিন্তু যারা শুরু করেছি, আমরা যখন শুরু করেছিলাম, আমরা কিন্তু যারা একসাথে হয়ে কাজ করেছে, আমাদের মধ্যে একটা স্পৃহা ছিল, আপনার মধ্যে একটা স্পৃহা ছিল, সবার মধ্যে একটা স্পৃহা ছিল যে এই মাধ্যমে আমরা কাজ করব বা আমরা কাজ করতে পারি। হ্যাঁ, তো সেটা থেকেই কিন্তু আমরা শুরু করেছিলাম, এবং এই শুরুটাই হচ্ছে আপনি যেমনটি বলছিলেন যে বাংলা কাগজের কথা। আমিও সেটাই বলবো যে বাংলা কাগজ থেকে আমরা কিন্তু আমরা শিখেছি বা আমরা শুরু করেছি। আমাদের শুরুটা, আমাদের একটা বিন্দু প্রয়োজন, সেই বিন্দুটা হচ্ছে বাংলা কাগজ, এবং এই বাংলা কাগজের মাধ্যমে আমরা কিন্তু শুরু করেছিলাম। এবং প্রত্যেকের কথা কিন্তু বাংলা কাগজ যখনই আমাদের হাতে আসে, আপনি বিশ্বাস করবেন না করবেন, যে আমার প্রত্যেকের কথাই কিন্তু মনে পড়ে, আমরা কিভাবে কাজ করেছি, কাজ করতাম। তো এই এই আপনাকে আজকে এই সুযোগে আমি কথা দিয়ে নিচ্ছি, চ্যানেল সিলেট ইউটিউব চ্যানেল আগামী যে বাংলা কাগজের যে বর্ষপূর্তি আসবে, সেই দিন আপনি আজকে যাদেরকে স্মরণ করলেন, আসলে আহ হুট করেই আপনার স্মৃতিতে ভেসে ওঠা যে নামগুলোর কথা বললেন, আমি চেষ্টা করব সেই দিন আপনি যদি সুযোগ থাকে আপনার, এবং বাংলা কাগজের সম্পাদক রিয়াদ আহাদ সহ আরো যারা আছেন, বেশ কয়েকজনকে নিয়ে একটা জম্পেশ আড্ডা দেওয়া যায় কিনা এই প্রবাস অনুষ্ঠানে, সেটার জন্য চেষ্টা করব। এবং আগেই আমি বলে রাখলাম আমাদের দর্শকদেরকে যে সেই দিন আমরা আসলে বাংলা কাগজ সংক্রান্ত কথাবার্তাই বেশি বলবো। বাংলা কাগজ হচ্ছে প্রবাসের বাংলার একটি মুখপাত্র, সুতরাং সেই দিনটির কথা আমি এখনই ঘোষণা করে রাখলাম আপনার কথা থেকে শুনে। এবং আপনাকে নিশ্চয়ই আমি আগের থেকেই বলে রাখবো যে সেই দিন আপনি আমাদের জন্য সুযোগ রাখবেন, এবং কবির আহমদ থেকে শুরু করে সজল ছত্রী, দেবাশিস দেবু, সেতুরঞ্জন, জাকির সহ যারা আছেন, যাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি, চেষ্টা করব আমরা তাদেরকে সম্পৃক্ত করতে। একটু ফিরে আসি আবার আপনার প্রবাস জীবনে।
আপনাকে আপনার মাধ্যমে একটি সংবাদ দিতে চাই যে বাংলাদেশ কয়েকদিন থেকে আসলে নেগেটিভ ভাবে উপস্থাপিত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে ইতালির বিমানের ফ্লাইটের যাত্রীদের নিয়ে যে ঘটনাটি ঘটেছে, এবং বাংলাদেশে কয়েকদিন থেকে সংবাদ শিরোনাম হয়ে যাচ্ছে শাহেদ, সাবরিনা, এই ধরনের নামগুলো। এবং গত দুই দিন আগে সিলেটেও কিন্তু এ ধরনের একটি ঘটনার খোঁজ পাওয়া গেছে। একজন ডাক্তার ভুয়া সার্টিফিকেট দিচ্ছিলেন, ডাক্তার তিনি আসলেই ডাক্তার, কিন্তু তিনি একজন রোগীকে না দেখেও কোভিড নেগেটিভ রেজাল্ট দিয়ে দিয়ে তাকে প্রবাসে পাঠাচ্ছিলেন। এরকম একজনকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে। এবং আজকে এই ঘটনার পরম্পরা হচ্ছে, বাংলাদেশের প্রধান সংবাদগুলোর অন্যতম একটি পরম্পরা হচ্ছে, আজকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবুল কালাম তিনি কিন্তু পদত্যাগপত্র জমা দিয়েছেন। এবং এই জমা দেওয়ার ক্ষেত্রে তিনি এর আগে মন্তব্য করেছিলেন যে সাবরিনা কিংবা শাহেদের যে এই করোনাকালীন সময়ের যে দুর্নীতি, এগুলোর সাথে এক ধরনের সম্পৃক্ততা ছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে। তার প্রেক্ষিতে তাকে সকুজ করা হয়েছে মন্ত্রণালয় থেকে, এবং সকুজের পরপরই তিনি কিন্তু আজকে পদত্যাগ করলেন। এই বিষয়টি যেরকম আলোচিত হচ্ছে, আজকে আমাদের সংবাদ মাধ্যমে সিলেট অঞ্চলের একটি সংবাদ না, কিন্তু সংবাদ হয়ে গিয়েছিল, সেটি খুবই আলোচিত হয়েছে সারা দেশ জুড়ে। আজ সকালে সুনামগঞ্জে একটি বাস দুর্ঘটনা ঘটেছিল, সেখানে 21 জন নিখোঁজের সংবাদ আমরা বাংলাদেশের প্রধান প্রধান গণমাধ্যমে কিন্তু শিরোনাম হতে দেখেছি। এবং 21 জন মানুষ বাস দুর্ঘটনায় নিখোঁজ, পানির নিচে ডুবন্ত অবস্থায় আটকা পড়েছেন, এরকম একটি সংবাদ হতাশ করেছে সকলকে। দিন শেষে সেই সংবাদটি কি হয়েছে আপনিও জানেন। দিন শেষে আমরা জেনেছি যে সেখানে মাত্র 6 জন যাত্রী ছিলেন, এবং তারা সবাই দুর্ঘটনা কবলিত হওয়ার পরপর স্বেচ্ছায় এবং তাদের নিজের সক্ষমতায় তারা সাঁতরে পারে উঠে এসেছিলেন। কিন্তু কোনো এক বরাত দিয়ে গণমাধ্যমে প্রচারিত সংবাদের কারণেই কিন্তু ফায়ার সার্ভিস এবং প্রশাসনের এত তৎপরতা এবং সারাদিন ব্যাপী একটি অভিযান চলেছে। অর্থাৎ আমি বলবো যে তথ্যের যে একটি পাকা তথ্য পরিবেশনের যে একটি রেওয়াজ, সেটি আসলে গণমাধ্যমের ভিড়ে বাংলাদেশে বিশেষ করে কোথায় যেন হারিয়ে গিয়েছে। যা পাই তাই কার আগে কে প্রচার করবো, এরকম একটি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে কিন্তু গণমাধ্যম এগিয়ে যাচ্ছে। আজকের এই সংবাদটি আমাদের সিলেট অঞ্চলের সংবাদকর্মীদের খুবই আশাহত করেছে। এবং দিন শেষে যখন 21 জন, জানা গেছে যে মাত্র 6 জনই ছিলেন, এই মূল ঘটনাটাই আসলে সকালে কেউ জানতাম না। আমরা জানতাম যে 21 জন হারিয়ে গিয়েছে, নিখোঁজ রয়েছে। এই সব মিলিয়ে যদি আপনি আপনার মন্তব্য বলেন যে বহির্বিশ্বে আমাদের অবস্থান কোথায় দাঁড়াচ্ছে, কারণ আমাদের দেশের টেলিভিশনগুলো আপনাদের মাধ্যমেও কিন্তু, এবং ভার্চুয়াল জগতে যেহেতু এখন এই টেলিভিশনগুলো সম্প্রচার হয় ফেসবুকে, ইউটিউবে, সারা দুনিয়ার মানুষ দেখতে পারে। এখন আর বাংলাদেশের চ্যানেল বাংলাদেশেই কেউ দেখে, বা বাংলাদেশের পত্রিকা বাংলাদেশেই লোকেরা দেখে, বিষয়টা এরকম না। এইটা নিয়ে আপনারা কিভাবে দেখেন? আপনারা যারা বাংলাদেশী কিন্তু প্রবাসে থাকেন, হয়তো এখন আপনি স্প্যানিশ, বাট বাংলাদেশকে আপনি ওন করেন সব সময়, আপনারা কি দৃষ্টিতে দেখেন? আসলে আমি প্রথমে আগে আপনাকে বলেছি যে আসলে এখানে যারা সব জায়গাতে যারা প্রবাসীরা রয়েছেন, তারা কিন্তু তাদের হয়তো দেহটা রয়েছে প্রবাসী, কিন্তু সকলের কিন্তু মন সবকিছুই কিন্তু বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশকে ঘিরে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো খবর কিন্তু আসলে আমরাও প্রবাসী হিসেবে আমরাও কিন্তু যে খবরগুলো দেখি, বাংলাদেশের পজিটিভ যেগুলো আছে সেগুলো যখন দেখি তখন আমরা উৎসাহিত হই, আমাদের ভালো লাগে। আর নেগেটিভ যেগুলো সংবাদ রয়েছে সকলের মতে আমাদেরও খারাপ লাগে। এবং আপনি জানেন যে কিছুক্ষণ আগে যেটা আপনি বলছিলেন যে শাহেদের প্রসঙ্গ, যেটা সেই দুর্নীতির কারণে অনেকে কিন্তু প্রবাসীরা অনেক প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে ইতালি থেকে একটি যে চার্টার ফ্লাইট ছিল সেটা কিন্তু বাংলাদেশে ফেরত যেতে বাধ্য হয়েছে। সেটাও মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা চাই যে এখানে বাংলাদেশে যতই আমরা বলি, কিন্তু আমরা বাংলাদেশের যারা আমাদের সেই দেশের যে খারাপ সংবাদগুলো এখানকার যে গণমাধ্যম রয়েছে সেখানেও কিন্তু প্রকাশিত হয়েছে। বিশেষ করে শাহেদের ব্যাপারটা, যে বোরকা পরে তিনি পালাতে চাচ্ছিলেন বাংলাদেশে, এই সংবাদটাও কিন্তু এখানকার স্থানীয় গণমাধ্যমে কিন্তু বেশ ফলাও করে প্রচারিত হয়েছে। আপনি রানা প্লাজার যে ট্রাজেডি, সেটাও কিন্তু খুব এখানকার গণমাধ্যমে কিন্তু প্রচারিত হয়েছে। যে আর এই যে তথ্য প্রযুক্তির যুগে এখন কিন্তু আসলে সিলেটে কি হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু আমরা পেয়ে যাই।
আর আপনি এই যে সংবাদ প্রচারের ব্যাপারটা, যে এখন তো টেলিভিশনের, অনলাইন টেলিভিশনের অভাব নেই। ঘটনা হচ্ছে যে অনলাইন পত্রিকার অভাব নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে কতটুকু তারা মানসম্মত, সেটা সেটা একটা ব্যাপার। আপনি যে আমি আজকে নিজে আজকে যখন দেখছিলাম যে বাংলাদেশের যে এই যে বাস ঘটনা বলছিলাম, আমি এখানকার বাংলাদেশের জনপ্রিয় কয়েকটা টেলিভিশনের যে লাইভ অনুষ্ঠান দেখছিলাম, সেখানেও কিন্তু বলা হচ্ছিল যে যে এখনো অনেকেই রয়েছেন যে বাসের নিচে বা বাসের পানিতে তো রয়েছেন, তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের, এটা কিন্তু লাইভ দেখানো হচ্ছে। তো এরকম যদি সংবাদ আমরা দেখি এবং দিন শেষে যদি খবর পাওয়া যায় যে আসলে ওই রকমের কোনো ঘটনা ছিল না, তখন আসলে আমরা দুঃখ প্রকাশ করি। তো আমরা মনে করি যে এই তথ্য প্রযুক্তির যুগে যারা সংবাদকর্মীরা রয়েছেন, তাদের অবশ্যই দায়িত্বশীলতার সাথে তাদের সেই দায়িত্ব পালন করা উচিত। এবং এই সংবাদগুলো আমরা মুহূর্তে, যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে চলে যায়, সবাই জানতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যারা রয়েছেন, আপনারা বিশেষ করে বাংলাদেশে যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন, আমরা যারা এখানে রয়েছি, সব সংবাদকর্মীদের যথাযথ সত্য সংবাদটা পরিবেশন, দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করলে আসলে সমস্যা হবে না। আর আমাদের বাংলাদেশের বিভিন্ন সমস্যা রয়েছে, সেটা আমরা মাথায় রেখেই আমাদের কিন্তু কাজ করে যেতে হবে। বাংলাদেশে দুর্নীতি হচ্ছে, বাংলাদেশে সবকিছু যে সমস্যার কথা হচ্ছে, কিন্তু বাংলাদেশে তো উন্নয়নের দিকেও যাচ্ছে, সেটাও আমরা মনে রাখতে, মাথা পিছু আয় বেড়েছে, সেটাও যেমন আপনি বলছিলেন। তো দুর্নীতি আছে, সেই দুর্নীতির যাতে কমে যায়, সেটা আমরা অবশ্যই প্রবাসীরা প্রত্যাশা করি, যে বাংলাদেশে যাতে দুর্নীতি মুক্ত হয়। সেই ক্ষেত্রে যতটুকু করা দরকার সেটা যদি সরকার করে, বা সবাই যদি আমরা এক একজন যদি আমরা নিজ দায়িত্ব থেকে, আমরা সেই দায়িত্ববোধ থেকে আমরা করি, মনে হয় যে এটা হয়ে যাবে। তবে আমাদের বাংলাদেশের এই বিশেষ করে যে করোনা ভাইরাস সার্টিফিকেট, নেগেটিভ সার্টিফিকেট, এটা যথেষ্ট কিন্তু প্রভাব পড়েছে। ইতালিতে পড়েছে, পর্যায়ক্রমে বিভিন্ন দেশে পড়তেও পারে যে এরকম একটা সার্টিফিকেট বাংলাদেশে পাওয়া যায়। এরকম এই সার্টিফিকেট নিয়ে প্রচারিত হচ্ছে বিভিন্ন দেশে, বিভিন্ন দেশ থেকে এই সংবাদ দেখতে পাচ্ছে মানুষ। জি, জি। এবং এই আপনি যে যে করোনা ভাইরাসের শাহেদের প্রসঙ্গ, এইটাও কিন্তু আমি একটু আগে বলেছি যে এখানকার স্থানীয় গণমাধ্যমেও কিন্তু স্পেনের অনেকগুলো দৈনিক পত্রিকা, যেগুলা খুব নামকরা দৈনিক পত্রিকা, স্পেনের খুব প্রভাবশালী দৈনিক পত্রিকা, সেই দৈনিক পত্রিকাগুলোতে কিন্তু এই সংবাদটা তারা প্রচার করেছে। আমি দেখেছি হাফ পেজের একটা নিউজ ওরা করেছে। তো এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সম্মানটা আসলে কত কি পর্যায়ে যায়, সেটা তো চিন্তার বিষয়। তবে আমরা আশা করি যে পজিটিভ আমরা বাংলাদেশটা আমরা চাই, আমরা সবসময় চাই বাংলাদেশের উন্নয়ন হোক, এবং বাংলাদেশের ভালো ভালো খবর যেগুলো আছে সেগুলা প্রচারিত হোক। আমরা দেখেছি যে নোবেল পুরস্কার পেয়েছে আমাদের বাংলাদেশকে অনেকেই, যখন ডক্টর ইউনূস যখন নোবেল পুরস্কার পেয়েছেন, তখন কিন্তু আমাদের এটা গৌরবের ছিল যে না, তো আমাদের দেশে একজন নোবেল পেয়েছেন। তবে অনেকে আমাদেরকে সেই রকমই আমার জিজ্ঞেস করেছেন যে ইউনূসকে আমরা চিনি কিনা, এরকম। তো আমরা এরকম পজিটিভ সংবাদগুলো আমরা চাই। সেইটাই, এটা দায়িত্বশীলতার জায়গায় যারা রয়েছেন তাদের আসলে এটা। বাংলাদেশে প্রায় আমি গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করেছি দীর্ঘদিন, এবং দেখেছি যে কখনো কখনো শুধুমাত্র প্রতিযোগিতার জন্য একটি সংবাদকে বা একটি তথ্য যখনও পর্যন্ত সংবাদ হয়ে ওঠে না, তার আগেই, যখন এখনো সংবাদ হয়ে ওঠেনি কিন্তু একটি তথ্য বা একটি ঘটনা ঘটেছে, একটি ঘটনা ঘটলেই সংবাদ হতে হবে, বিষয়টি কিন্তু সাংবাদিকতার কোনো নীতিমালায় সেটা বলে না। ব্যাপারটা হচ্ছে যে কার আগে কে সংবাদটা দেবে, কোন চ্যানেলে কার আগে সেই সংবাদটা যাচ্ছে, সেটা এখন মুখ্য হয়ে উঠেছে। প্রচার করার যে এক ধরনের প্রবণতা বাংলাদেশে তৈরি হয়েছে, আমি বলবো যে এই প্রবণতাটা আপনাকে জানতে চেয়েছিলাম এই কারণে, আপনারা মন্তব্য শুনলাম যে কোনোভাবে এই প্রবণতা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনছে না। একটি তথ্য ঘটুক বা একটি তথ্যের জন্ম হোক, সেটি থেকে তথ্যটি ভালো করে নিশ্চিত হয়ে তারপরে প্রচার করলে এটা দর্শকের জন্য যেমন শুনতে এবং শোনার পরে আবার হতাশ হওয়ার কোনো সুযোগ থাকবে না। বহির্বিশ্বেও যেহেতু এখন ভার্চুয়াল জগতের কারণে, তথ্য প্রযুক্তির কারণে সারা দুনিয়ায় একটি ওয়েব পোর্টালও যদি থাকে, সেটাও সারা দুনিয়ার মানুষ দেখে। এই জায়গায় দায়িত্বশীলদের একটি বড় বড় ভূমিকার কথা আপনি উল্লেখ করেছেন, এবং আমরা আশা করব চ্যানেল সিলেটের পক্ষ থেকে যারা বিশেষ করে সংবাদ নিয়ে কাজ করেন তারা এই বিষয়টিকে গুরুত্ব দিবেন। এবং কি বলবো, সেখানে একটি এই শাহেদ সাবরিনার ঘটনায় আমরা শুনেছি বাংলাদেশের অনেক নামকরা বড় বড় সাংবাদিকরাও সম্পৃক্ত রয়েছে। তো শুধু শুনেছি, কিন্তু আমরা আশা করতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের নাম বেরিয়ে আসুক। তারা যত বড় সাংবাদিকই হন না কেন,
তাদেরকে আমরা যেন চিনতে পারি এবং তাদের প্রতি ঘৃণা দেখানোর সুযোগ যেন আমরা পাই, এটি একটি বিষয়। শাহাদুল ইসলাম শুহেদ, আপনার মাধ্যমে একটি বিষয় প্রবাসীদের জন্য আমি বলে শেয়ার করে শেষ করব। আজকে সিলেটের বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ শিরোনাম হয়েছে যে প্রবাসী যারা দেশে আটকা পড়েছেন বা দেশে আছেন, এই মুহূর্তে বাংলাদেশে আছেন, বিভিন্ন দেশের প্রবাসী যারা আছেন, তারা বিদেশ যাওয়ার জন্য যে বিভিন্ন ফ্লাইটের জন্য তারা টিকিট করেছেন, কিন্তু তারা যেতে পারছেন না কিংবা যাওয়ার জন্য তারা সংকটে রয়েছেন কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক হওয়ার কারণে। এবং এই কারণে তারা কিভাবে সার্টিফিকেটটা পেতে পারেন, সরকারিভাবে পেতে গেলে তাদের অনেক সময় লাগবে, অনেক কষ্ট হবে। তারা সহজেই কিন্তু অবৈধ পথ অবলম্বন করে কিছু দুষ্কৃতিকারীর ছত্রছায়া তারা সেটি কালেক্ট করার চেষ্টা করছেন। তো আপনার মাধ্যমে যেটি জানাতে চাই, Sylhet24.com নামে একটি ওয়েব পোর্টাল রয়েছে, আপনি জানেন, নিউজ পোর্টাল, এবং এটি সহ সিলেটের যত মিডিয়া আছে সবগুলোই এই সংবাদটি কভার করেছে। সিলেটের সিভিল সার্জন ইতিমধ্যে একটি শিডিউল ঘোষণা করেছেন 10 আগস্ট পর্যন্ত যাদের ফ্লাইট রয়েছে তারা কখন, কোথায়, কিভাবে তারা এই টেস্টগুলো করাবেন এবং তাদের সময়ের আগেই, ফ্লাইটের আগেই তারা নির্বিঘ্নে যেন তারা তাদের করোনার সংক্রমণের বা তাদের শরীরে করোনা আছে কিনা সেই সার্টিফিকেটটা তারা পেতে পারেন। এর জন্য নির্ধারণ করা হয়েছে, যেমন যারা করতে চান এই সার্টিফিকেটটা, তারা প্রথমে সিভিল সার্জন কার্যালয় সিলেটে তারা নিবন্ধন করবেন এবং কোন তারিখের ফ্লাইটের লোক কোন দিনে করবেন সেটি কিন্তু একেবারে উল্লেখ করে দেয়া আছে। প্রবাসীদের অনুরোধ করব, সিলেটের যে সকল নিউজ পত্রিকা রয়েছে সেগুলো আপনারা একটু দেখবেন দয়া করে, এবং সেখানে 10 আগস্ট পর্যন্ত, কাল থেকে 10 আগস্ট পর্যন্ত যে ফ্লাইটগুলো রয়েছে সবগুলোরই কিন্তু একটি শিডিউল করে দেওয়া হয়েছে। আপনারা নিবন্ধনের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে সিভিল সার্জন কার্যালয়, এবং ঠিক যেদিন আপনি নিবন্ধন করবেন ঠিক পরের দিন সিলেটের আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স নামে একটি স্থাপনা রয়েছে উপশহর লাগোয়া এলাকায়। আপনি জানেন যে শাহজালাল ব্রিজের পাশাপাশি একটি স্থানে আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স সিলেট, সেখানে এসে সেই সকল প্রবাসীরা তারা স্যাম্পল তারা জমা দিবেন এবং সেই দিনই তাদেরকে জানিয়ে দেওয়া হবে, এবং তাদের ফ্লাইটের আগে অবশ্যই তাদেরকে তাদের রেজাল্টটা ধরিয়ে দেওয়া হবে এবং তাদেরকে পৌঁছে দেওয়া হবে নির্ধারিত জায়গায়। তো এটি একটি আশার খবর, কারণ এটা নিয়ে সিলেটে অঞ্চলে আটকা পড়া প্রবাসীরা খুব দুশ্চিন্তা ছিলেন, কারণ সিলেটের ওসমানী ল্যাবে এর আগে এই পরীক্ষাটি তারা সহজভাবে করতে পারছিলেন না। স্বাভাবিকভাবে অন্যান্য মানুষের ট্রিটমেন্ট বা অন্যান্য মানুষের পরীক্ষা যেরকম হয়, প্রবাসীরাও একই কিউয়ে গিয়ে একই লাইনে গিয়ে করতে হচ্ছিল। তো এখন সরকার এটাকে অনুধাবন করেছেন এবং সরকার ঘোষণা দিয়েছেন যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত যে করোনার পরীক্ষাগার রয়েছে সেখানে প্রবাসীদের জন্য আলাদা ব্যবস্থাপনায় সেটি করা হবে। তো আপনি এই খবরটি নিশ্চয়ই আপনার মাধ্যমে স্পেনের যারা প্রবাসী দেশে আছেন তারা নিশ্চয়ই জানবেন, এবং আপনি নিশ্চয়ই তাদের উদ্দেশ্যে কিছু বলবেন এই ব্যাপারে, এই ব্যবস্থাপনা নিয়ে। দেরিতে হলেও আমাদের বেড়েছে। জি, ধন্যবাদ। আমার মনে হয় যে খুব ভালো একটা উদ্যোগ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে করোনা ভাইরাস এই সার্টিফিকেটের কারণে কিন্তু অনেকেই আসতে পারছেন না, সেই খবরটা অবশ্য আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি এবং আমাদের যারা স্বজনরা রয়েছেন তাদের 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 মাধ্যমে আমরা শুনতে পেরেছি যে এই ব্যাপারটা, যেহেতু সরকার এই উদ্যোগটা নিয়েছেন দেরিতে হলেও, তাই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রবাসীদের পক্ষ থেকে, এবং এটা খুব ভালো একটা উদ্যোগ। পাশাপাশি আপনি জেনে খুশি হবেন যে একটা ব্যাপার, যে স্পেনেরই অনেকেই যাদের পাসপোর্টের মেয়াদ চলে গিয়েছিল, যারা রেসিডেন্ট কার্ডের রিনিউ করতে পারছিলেন না, তাদের একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। তাদের জন্য কিন্তু সেই দাবি উঠেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব যাদের স্পেনিশ এখানে যারা রয়েছেন প্রবাসীদের পাসপোর্টটা যাতে খুব দ্রুত রিনিউ হয়ে চলে আসে, সেটা দাবি বিভিন্ন সময় দাবি উঠেছে এবং আমরা সংবাদকর্মীরাও কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা সংবাদ প্রচার করেছি, এবং তারই ফলশ্রুতিতে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের যারা প্রবাসীদের পাসপোর্ট খুব দ্রুত যাতে করা হয় সেটাও কিন্তু বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে পাসপোর্ট অধিদপ্তরে জানানো হয়েছে, এবং তারাও কিন্তু খুব দ্রুত বাংলাদেশের যারা রয়েছেন প্রবাসীদের বিশেষ করে পাসপোর্টের রিনিউ করছেন। তো এটা একটা অবশ্যই সরকারকে ধন্যবাদ আমরা অবশ্যই জানাতে চাই, এবং আমরাও আমাদের যারা রয়েছেন তাদেরকে আপনি যেমনটি বলছিলেন যে তথ্যগুলো দরকার, সেই তথ্যগুলো আমরা পরিবেশন করব, যে খুব দ্রুত যাতে ফ্লাইটের আগেই
এটা সম্ভব হবে, যেহেতু বাংলাদেশ সরকারের সেই রকমের নির্দেশনা রয়েছে, সেটা আমরা সাধুবাদ জানাই সরকারের প্রতি, এবং আমরা আমাদের স্বজনদেরকে আমরা সে ব্যাপারে আমরা জানাবো। তো প্রবাসীরা এই বিষয়টি নিয়ে তারা আসলে স্বস্তির মধ্যে স্বস্তির মধ্যে আছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আশা করব যারা প্রবাসী স্বজন রয়েছেন এবং প্রবাসীরা বাংলাদেশে অবস্থান করছেন, আপনারা দয়া করে কোনোভাবেই অবৈধ কোনো পথ খোঁজার চেষ্টা করবেন না। তাতে করে আপনার নিজের যেরকম ক্ষতি হতে পারে, বাংলাদেশেরও ভাবমূর্তি আপনার কারণে বিনষ্ট হতে পারে, যেটি ইতিমধ্যেই ঘটেছে। এবং সেটি রিকভারি করার জন্য আসলে সরকার তো উদ্যোগ নেবেই, এবং প্রবাসে অবস্থানকারী বিশ্বের বিভিন্ন দেশে যারা আছেন আমাদের স্বজন প্রবাসীরা, তাদেরকেই কিন্তু সেই রিকভারির উদ্যোগটা নিতে হবে। এবং আমরা জানি যে আপনারা বাংলাদেশ স্বাধীনতার সময়, বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় কিন্তু প্রবাসীদের যে গৌরব উজ্জ্বল ইতিহাস ছিল, গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল, প্রবাসীরা সে সময়ও কিন্তু বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কাজ করেছেন। এবং যখন অনিশ্চিত একটা যুদ্ধ ছিল, তখনও কিন্তু সাহসের সাথে পৃথিবীতে বিভিন্ন দেশে অবস্থানকারী বাংলাদেশিরা কাজ করেছেন। আজকের এই যে দুঃসময় এসেছে, এই করোনার সময় এসে আমরা নতুন করে আরেকটি ধাক্কা খেলাম, যে আমাদের পররাষ্ট্র নীতি বলেন আর বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কের যে অবনতি ঘটেছে গুটি কয়েক জালিয়াত চক্রের কারণে, বা গুটি কয়েক মানুষের জালিয়াতির কারণে, সেটি থেকেও আমরা উদ্ধার পাবো নিশ্চয়ই। এবং তার অন্যতম মাধ্যম হবেন আপনারা অ্যাম্বাসেডর, যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, যে সকল প্রতিনিধি বিভিন্ন দেশে আছেন, আপনাদের মাধ্যমে। অনুষ্ঠান আমরা শেষের পর্যায়ে চলে আসছি। শাহাদুল ইসলাম শোয়েদ, অনেক ধন্যবাদ আগেই জানাচ্ছি আপনাকে অনেক সময় দেওয়ার জন্য ব্যস্ততম সময়ের মধ্যে। প্রবাস অনুষ্ঠানে বাংলাদেশে যারা স্বজন বন্ধু রয়েছে আপনার, তাদের উদ্দেশ্যে যদি আপনি শেষ মন্তব্য করেন, আপনার পরিবারের যারা রয়েছেন আত্মীয় স্বজন, আমি জানি যে আপনার পরিবারের অনেকেই সিলেট শহরে অবস্থান করেন, অনেকেই আবার আপনার গ্রামের বাড়ি কুলাউড়াতে অবস্থান করেন, মৌলভীবাজারে অবস্থান করেন, হবিগঞ্জে, সুনামগঞ্জে, গোটা সিলেট জুড়ে কিন্তু আপনার আত্মীয় স্বজন অনেকে রয়েছেন। সবার উদ্দেশ্যে আপনারা কেমন আছেন? আপনারা ভালো আছেন নিশ্চয়ই। সেই ভালো খবর দিয়ে আমরা শেষ করতে চাই, এবং দেশের জন্য আপনাদের যে অবদান, সেটির জন্য আগেই আমি ধন্যবাদ জানিয়ে রাখছি আপনাকে। আপনি যদি শেষ মন্তব্যটুকু করেন। আলিম শাহ, প্রথমেই আপনাকে এবং আপনার মাধ্যমে যে আপনার যে চ্যানেল সিলেট এর সকল কলাকুশলীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। কারণ আসলে দীর্ঘদিন পর আপনার এই চ্যানেলের মাধ্যমে আপনার সাথেও কথা হচ্ছে, পাশাপাশি যারা দেখছেন এবং দেখবেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার যারা রয়েছেন বাংলাদেশে স্বজনরা রয়েছেন, তাদের জন্য আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি নিজেও চিন্তিত যে করোনা ভাইরাস বাংলাদেশে যেভাবে যে হারে বৃদ্ধি পাচ্ছে। তো আমি আশা করছি যে সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, এবং সেই প্রত্যাশা রাখছি। আব্দুল শাহ, আপনাকে আবারও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পক্ষ থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আপনাদেরকে আসলে আমরা মেন্টর হিসেবেই দেখি, কারণ প্রবাসী যারা আছেন, আমি আগেই বলেছি যে প্রবাসীদের একটি উপদেশ পরামর্শ আমরা কিন্তু পারিবারিকভাবে আমরা সিদ্ধান্ত নিতে আমাদের সহজ হয়, এবং আমরা সেটি করেও থাকি। সেজন্যই বলা। আরেকটি সুখবর দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। আপনার মঙ্গল কামনা করি, আপনার পরিবারের সবাই দেশে বিদেশে ভালো থাকবেন। আগামী অনুষ্ঠানে আমরা আপনার মতো করেই, আপনার মাধ্যমে হতে পারে বা অন্য কোনো দেশের অন্য কোনো অতিথিকে আমরা নিয়ে প্রবাস অনুষ্ঠানে হাজির হব। এবং সুখবরটি হচ্ছে যে বাংলাদেশের যে এই করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রয়েছে, সেই ঊর্ধ্বগতির এই সময়ে এসে আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে মাস্ক সব জায়গায়, গণপরিবহন, বাইরে এবং বিভিন্ন অফিস আদালতে যে সকল স্থানে জনসমাগম হচ্ছে এবং হবে জীবন চলার তাগিদে, সেই সকল স্থানে বাধ্যতামূলক করেছেন মাস্ক পরা, এরকম একটি প্রজ্ঞাপন স্বাস্থ্য মন্ত্রণালয় আজকে জারি করেছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন এই বিষয়টি তদারকি করেন। এর মধ্য দিয়ে সচেতনতার অন্যতম একটি মন্ত্র হচ্ছে মাস্ক পরা। এই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর মুখে এর আগে বারবার বললেও সেটি আসলে কার্যত মাঠ পর্যায়ে পালিত হচ্ছে না, আমরা দেখছি। কিন্তু আজকে বাধ্য হয়ে সরকার আবার মন্ত্রণালয়ের মাধ্যমে এই প্রজ্ঞাপনটি জারি করেছেন। আমরা আশা করতে চাই এবং আপনার মাধ্যমে আমরা সকল প্রবাসী ভাই বোনদের জানিয়ে দিতে চাই, আপনাদের সাথে যে সকল পরিবারের সম্পর্ক রয়েছে, আপনারা মেন্টর হিসেবে
আপনাদের দেশের বর্ণনা দিয়ে, যেমনটি আমরা শাহিদুল ইসলাম শুহেদ ভাই আপনার কাছ থেকে আমরা শুনলাম যে আপনারা সচেতনতার সকল মন্ত্র মেনেই কিন্তু আপনারা একটি কঠিন সময় পার করে এখন কিছুটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছেন। তো আমরাও আপনাদের মাধ্যমে আমাদের যে সকল পরিবারে সেটি মানা হচ্ছে না, বিশেষ করে গ্রামাঞ্চলে একেবারেই মানা হচ্ছে না, আমি নিজের চোখে দেখেছি। তো প্রত্যেকেরই আত্মীয় স্বজন গ্রামে আছেন, আপনারা মেন্টর হিসেবে কাজ করবেন, সবাইকে বোঝাবেন যে স্বাস্থ্যবিধি রক্ষার জন্য তারা যেন কাজ করেন, সেই প্রত্যাশা রেখে শাহিদুল ইসলাম শুহেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। চ্যানেল সিলেটের সকল দর্শক এবং সাবস্ক্রাইবার যারা আছেন সকলকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।